গল্পের ক্যারাভ্যানে আপনি শুনছেন আগাথা ক্রিস্টির হ্যাজেলমোরে খুন। আজ এই উপন্যাসের তৃতীয় পর্ব। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের সঙ্গে যুক্ত সন্দেহক্রমে পুলিশ তার এক ভাগ্নেকে গ্রেপ্তার করেছে, এই খবর সোমবারের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ল গোটা এক্সামটনে। গোড়ায় স্থানীয় খবরের কাগজগুলোই যে ঘটনাটি পেছনের পাতায় মাত্র ৩-৪ লাইনে চেপে প্রকাশ হয়েছিল, জেমস পিয়ারসনের গ্রেপ্তার হবার পরে তারাই নেমে পড়ল সত্য উদ্ঘাটনে। প্রথম পাতায় তারাই এই খবরকে যথোচিত গুরুত্ব দিয়ে ছাপতে শুরু করল। কে কত জোরালো সত্য কাহিনী লিখতে পারে তার প্রতিযোগিতা শুরু হলো ওই সব কাগজের স্থানীয় রিপোর্টারদের মধ্যে। তবে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের রহস্য উদ্ঘাটনের গুরুত্বপূর্ণ খবরগুলো যেহেতু চার্লস এন্ডারবি সবার আগে জোগাড় করেছিল, তাই অন্য কোনো খবরের কাগজের ক্রাইম রিপোর্টার তার চাইতে ভালো কভারেজ দিতে পারছিল না। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের নারী নক্ষত্র সবকিছুরই হদিশ যে মেজর বার্নাবি রাখেন, এটা সে জানতে পেরেছেন। আর বার্নাবির বাড়ির ফটো তোলা আর সাক্ষাৎকার নেবার ছুতোই সে জোঁকের মতো সেটে আছে সব সময় তার সঙ্গে সঙ্গে। দুপুরবেলা নিজের পয়সা খরচ করে মেজর বার্নাবিকে লাঞ্চ খাওয়ালো এন্ডারবি। আর কিছুক্ষণ বাদেই ঘটল এক আশ্চর্য ঘটনা। মেজর বার্নাবির লাঞ্চ খেয়ে বিদায় নেবার পরে 3 ক্রাউন সরাইয়ে ঢোকার সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিল এন্ডারবি। আশেপাশে জমে থাকা তুষার গলতে শুরু করেছে, তার উপর ঠিকরে এসে পড়েছে সূর্যের উজ্জ্বল কিরণ। দুচোখ মেলে সেই দৃশ্য উপভোগ করছিল সে। এমন সময় এক অচেনা নারী কণ্ঠ তার কানে এলো। মাফ করবেন, বলতে পারেন এই এক্সামটনে দেখার মতো কি কি আছে? মুখ ফিরিয়ে তাকাতেই এন্ডারবির চক্ষু স্থির। আঁটো ট্রাউজার আর জ্যাকেট চাপানো কাঁধে ঝোলা ব্যাগ এমন এক রূপসী যুবতীর সঙ্গে তার দৃষ্টি বিনিময় হলো, যার রূপের বর্ণনা তার মতো ঝানু রিপোর্টারের পক্ষেও দেওয়া সম্ভব নয়। মনে মনে আক্ষেপ করল এন্ডারবি, এ যদি আমার প্রেমিকা হতো। মুখে বলল, একটা পুরনো আমলের দুর্গ আছে, যদিও তাকে তেমন কোনো দ্রষ্টব্য কোনো মতেই বলা যায় না। আপনি চাইলে আমি আপনাকে পথ দেখিয়ে সেখানে নিয়ে যেতে পারি। আপনাকে গাইড হিসেবে পেলে আমি নিজেকে ধন্য মনে করব। আপনি তো সাংবাদিক মিস্টার এন্ডারবি, তাই না? হ্যাঁ, কিন্তু আমার পরিচয় আপনি জানলেন কি করে? এই সরাইয়ের মালিক মিসেস বেলিং বললেন। আমার নাম এমিলি ট্র্যাফুসিস। মিস্টার এন্ডারবি, আপনার সাহায্য আমার ভীষণ দরকার। হ্যাঁ, নিশ্চয়ই সাহায্য করব। কি ব্যাপারটা কি বলুন তো? ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের সঙ্গে যুক্ত বলে সন্দেহক্রমে পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, সেই জেমস পিয়ারসন আমার প্রণয়ী। ওর সঙ্গে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। ও, তাহলে এই ব্যাপার। আগে হ্যাঁ, কিন্তু জিম যে এই খুন করেনি সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত। আর তা প্রমাণ করব বলেই আমি এতদূর ছুটে এসেছি। কিন্তু পুরুষ মানুষ পাশে না থাকলে কি এত বড় কঠিন কাজ সফল করা সম্ভব? পুরুষ মানুষের জ্ঞান বুদ্ধি সবই বেশি, মেয়েদের দিয়ে অত ভালোভাবে হয় না। হ্যাঁ, এই ব্যাপারে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। জানেন, আজ সকাল থেকে আরও কত বড় বড় রিপোর্টারদের সঙ্গে কথা বললাম, সাহায্য চাইলাম, কিন্তু দেখলাম তাদের ঘটেও সেই বস্তুটি নেই যার নাম উপস্থিত বুদ্ধি। সবাই কেমন যেন বোকা বোকা মুখ করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন আমার মুখের দিকে, আর মাঝে মাঝে চাপা দীর্ঘশ্বাস ফেলেন। এদের মধ্যে শুধু আপনাকেই বুদ্ধিমান বলে মনে হলো, তাই। ভুল করেছেন ম্যাডাম, আপনি আমার সম্পর্কে খামোকা বাড়িয়েই বলছেন। আমি নিজেকে অতটা গুরুত্বপূর্ণ বলে মনে করি না। আমার একটা প্রস্তাব আছে। আপনি আর আমি দুজনে মিলে যদি একসঙ্গে এই অংশীদারের মতো এই খুনের তদন্তটা বেসরকারি পর্যায়ে করি,
তাহলে আপনি আর আমি দুজনেই লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? আমি যাকে পুলিশের খপ্পর থেকে বাঁচাতে চাইছি সেই জেমস পিয়ারসন নির্দোষ প্রতিপন্ন হলে বেকসুর খালাস পাবে, আর এই রহস্যে তদন্ত করতে গিয়ে যে গোপন খবর আমাদের হাতে আসবে সে সবই আপনি স্কুপ হিসেবে যোগান দিতে পারবেন আপনার কাগজে। বুঝতে পারছেন না? আমি এ ব্যাপারে পুরোপুরি আপনার উপরেই যে নির্ভর করতে চাইছি। মুখে একসঙ্গে কাজ করার লোভ দেখালেও আসলে এমিলি চাইছিল এন্ডারবি তার অধীনে থেকে এক ধরনের বেসরকারি গোয়েন্দার কাজ করুক। এন্ডারবি যে তার রূপে মজেছে এটা বুঝতে তার বেগ পেতে হয়নি, তাই এমিলি প্রস্তাব দেবার সঙ্গে সঙ্গে তার তোষামোদও করছিল। এমিলির ভাগ্য ভালো, এন্ডারবি সহজেই তার টোপটা গিলে ফেলল। সত্যি আপনার জবাব নেই, দেতো হাসি হেসে এন্ডারবি বলল। যেদিক থেকেই দেখা যাক না কেন আপনার তুলনা হয় না। বেশ এমিলি, তোমার প্রস্তাবে আমি রাজি। এখন থেকে সর্বান্তকরণে আমি তোমার সঙ্গে সহযোগিতা করব। এবার তাহলে বাজে কথা বাদ দিয়ে বলো তো কোন দিক থেকে এগোবো? আমি আজ বিকেলে সিটাফোর্ড যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো না। সেখানে কি আছে শুনি? আছেন একজন, তার নাম মেজর বার্নাবি, ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বহুদিনের পুরনো বন্ধু। উনি ভীষণ সেকেলে রুচির লোক, খবরের কাগজের রিপোর্টার দেখলেই চটে যান। অথচ এই লোকই হালে আমার কাগজে একটা ফুটবলের ধাঁধা সঠিক উত্তর পাঠিয়ে নগদ 5,000 পাউন্ড পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। আমি কোথাও গেলে কখনো খালি হাতে ফিরে আসি না, কিছু না কিছু একটা ঠিকই জোগাড় করি। 3 কাউন্ট সরাইখানা থেকে বেরিয়ে পথ দেখিয়ে এমিলিকে পুরনো দুর্গের কাছে নিয়ে এলো এন্ডারবি। কিন্তু এমিলি দুর্গের ভেতরে ঢোকার কোনো আগ্রহ না দেখিয়ে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের তদন্ত সম্পর্কে আলোচনায় মেতে উঠল তার সঙ্গে। আসুন আসুন, খাঁটি গোয়েন্দার চোখ দিয়ে আমরা গোটা পরিস্থিতিটা বিচার করে দেখি বলেই পকেট থেকে নোটবই আর পেন্সিল বের করলো এমিলি। তার পাতায় পাতায় লেখা নামগুলোই চোখ বুলিয়ে সে বলতে লাগলো। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের মৃত্যু হলে যারা লাভবান হবে তাদের মধ্যে আছেন 1 আমার ভদ্রলোক, 2 ওর বোন সিলভিয়া আর ওদের মাসি জেনিফার গার্ডনার, যার স্বামী যুদ্ধ থেকে পঙ্গু হয়ে ফিরেছেন। সিলভিয়াকে নির্দোষ হিসেবে ধরে নেওয়া যায়, জীবনে একটা মাছিও মারেনি সে। কিন্তু তার লেখক স্বামীটি খুব সুবিধার লোক নন। মদ আর মেয়ে মানুষ সংক্রান্ত যত রকমের নোংরামি আছে তার কোনোটিতেই তার অরুচি নেই। টাকার পেছনেও দিন রাত পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। সিলভিয়া ওর মামার টাকাটা পেলে মার্টিন সেটা ঠিক হাতিয়ে নেবে, তারপর ওকে কিছু না জানিয়ে সরে যাবে ওর জীবন থেকে। ভদ্রলোক তো খুবই রূপবান, মেয়েরা তোকে পুজো করে শুনেছি। ভুল শুনেছেন, যাদের স্বামী থেকেও নেই সেই সব সোসাইটি লেডিরা মার্টিনের পেছনে পেছনে কুকুরের মতো ঘুরে বেড়ান, তার সঙ্গে দুরাত কাটাতে পেলে ধন্য হয়ে যান। কিন্তু যারা খাঁটি মানুষ ওরা ওকে অন্তর থেকে ঘৃণা করে। সন্দেহজনক ব্যক্তি হিসেবে মার্টিনের নামও লেখা যায়। লেখকের ছদ্মবেশে এক শয়তান হলেও হতে পারে। আচ্ছা, তুমি কি মনে করো ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের আসল খুনি এই অপরাধের যাবতীয় দায় জেমসের ঘাড়ে চাপাতে চাইছে? তুমি আর আমি মিলে যদি আসল খুনিকে খুঁজে বার করতে পারি তাহলে চারিদিকে দারুণ হইচই পড়ে যাবে। আমি তখন হয়ে যাব কাগজের অধ্যাপক বিশেষজ্ঞ। কিন্তু এমিলি, এসব ব্যাপার তো শুধু গল্প উপন্যাসেই ঘটে বলে জানি। উফ, বোকার মতো কথা বলো না তো। আমি যখন তোমার সঙ্গে হাত মিলিয়েছি তখন এসব আমার বেলাতেও ঘটবে, জেনে রেখো। আচ্ছা আচ্ছা, তোমার জেনিফার মাসিকে কি সন্দেহের আওতায় রাখা যায়? জেনিফার মাসি লোক হিসেবে খুবই ভালো, কিন্তু তা হলেও তদন্তের স্বার্থে ওকেও সন্দেহের বাইরে রাখা যায় না।
ঘটনার সময় তিনি ছিলেন এক্সেটারে, যা এখান থেকে খুব বেশি দূরে নয়। এমনও হতে পারে যে জেনিফার মাসি ওর ভাইয়ের সঙ্গে কোনো কারণে দেখা করতে এসেছিলেন। ক্যাপ্টেন ট্রেভিলিয়ান হয়তো সেই সময় ওর ভগ্নিপতি অর্থাৎ জেনিফার মাসির স্বামী ক্যাপ্টেন গার্ডেনার সম্পর্কে কোনো মন্তব্য করেছিলেন, যা শুনেই মাসি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হাতের কাছে মোটা নল দেখতে পেয়ে তাই দিয়ে প্রচণ্ড আঘাত এনেছিলেন তার মাথায়। বাহ, চমৎকার অনুমান। আর কাকে সন্দেহ করছো? আমি কাউকেই বাদ দিচ্ছি না, এমনকি ক্যাপ্টেন ট্রেভেলিয়ানের রাঁধুনি কাম চাকর ইভান্সকেও নয়। ইভান্সের কাজকর্মে ক্যাপ্টেন ট্রেভেলিয়ান অবশ্যই চিরদিনই খুশিই ছিলেন। উইলে তাকে বিশ্বস্ত বলে উল্লেখও করেছেন এবং তাকেও 100 পাউন্ড দেওয়ার কথা উইলে লিখে গেছেন তিনি। 3 কাউন্ট সরাইখানার মালিক মিসেস বিলিংয়ের বোনটিকে ইভান্স হালে বিয়ে করেছে। মিসেস বিলিংয়ের পেট খুব আলগা। আমি দেখব ওর কাছ থেকে যদি কিছু খবর বের করা যায়। যে পুলিশ কর্মচারীটি প্রথম ক্যাপ্টেন ট্রেভেলিয়ানের মৃতদেহ দেখতে পেয়েছিলেন, সেই কনস্টেবল গ্রেভসের ছোট শালিকাও এই সরাইয়েই চাকরি করে। আমি ওকে হাত করব, দেখে নিও। পুলিশ এই খুনে তদন্ত করতে গিয়ে কখন কোন পথে এগোচ্ছে সে সবই আমি ওর কাছ থেকে জানতে পারবো। তবে ক্যাপ্টেন ট্রেভেলিয়ান যাকে বাড়ি ভাড়া দিয়েছিলেন সেই মিসেস উইলেট এবং তার মেয়ে ভায়োলেটকে আমার খুব অদ্ভুত মনে হচ্ছে। কেন? শীতকালের মাঝামাঝি নাগাদ বাড়ি ভাড়া নিয়েছেন, এটা তো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো ওদের প্রেত চর্চার ব্যাপারটা। আচ্ছা, তোমার নিজেরই কি এই ব্যাপারটাকে খুবই জটিল এবং রহস্যময় বলে মনে হচ্ছে না? সে তো হচ্ছেই, তবে এ সম্পর্কে কাগজে কিছু লেখার আগে নিয়মিত প্রেত চর্চা করেন এমন কিছু বিশিষ্ট লোকের সঙ্গে আলোচনা করা দরকার, তাদের মতামত নেব। আরে তেমন লোক তো আমাদের হাতের কাছেই আছেন। কে বলো তো? কেন? স্যার আর্থার কোনান ডয়েল, যিনি শার্লক হোমসের মতো এক গল্পের গোয়েন্দা চরিত্র তৈরি করে প্রচুর নাম যশ অর্জন করেছেন। স্যার আর্থার কোনান ডয়েলের সঙ্গে প্রেত চর্চার কি সম্পর্ক? উনি নিজেই এক রহস্যময় মানুষ। গোয়েন্দা গল্প আর ঐতিহাসিক উপন্যাস লিখে জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন। এখন বুড়ো বয়সে ভূত প্রেত আছে কি নেই তাই নিয়েই পড়াশুনো করছেন, বইপত্র পড়ছেন, পুরো বাড়িতে আর দুর্গে রাত কাটাচ্ছেন, যাকে বলে প্রেততাত্ত্বিক গবেষণা। তবে এ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। ভূত প্রেতে আমার একটুকু বিশ্বাস নেই। আরে অলৌকিক ব্যাপার বলে কিছু একটা আছে, সেটাই আমি বিশ্বাসই করি না। ক্যাপ্টেন ট্রেভেলিয়ান খুন হয়েছেন এই খবর এসে জানিয়ে গেল, কিন্তু কে তাকে খুন করেছে সে কথা চেপে গেল কেন? আসলে এসবের কোনো ভিত্তি নেই। আচ্ছা, আমি একটা গাড়ি ভাড়া করছি, 8 ঘন্টার ভেতরে আমরা দুজনে তাতে চেপে পৌঁছে যাব সোজা সিটাফোর্টে। না, এবার দেখছি আমাকেই বলতে হচ্ছে চার্লস, তোমার জবাব নেই। এবার তাহলে চলো সরাইখানায় ফিরে যাই। জামা কাপড় গুছিয়ে মিসেস বেলিংয়ের পেট থেকে দেখি কোনো খবর বার করতে পারি কিনা। পুলিশ জিমকে ধরে নিয়ে গেছে বলে আমার মন যে ভেঙে গেছে তা বোঝাতে আমায় এবার নাকে কান্না কাঁদতে হবে। 3 কাউন্ট সরাইয়ে ফিরেই এমিলি দেখল বেলিং হল ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছেন। মিসেস বেলিং, আজ বিকেলেই আমি রওনা হচ্ছি। আজ বিকেলেই? তাহলে 4:10 ট্রেন ধরে এক্সেটারে যাচ্ছেন? না, আমি সিটাফোর্ট যাব। ভালো কথা। ওখানে আপনার চেনাশোনা এমন কেউ আছেন কি যার কাছে ওঠা যায়? সত্যি? যদি কাউকে না বলেন তাহলে একটা খবর আপনাকে দেব মিস এমিলি। আরে আপনি নির্ভয় আমার কাছে মুখ খুলতে পারেন, আমি ভুলেও কাউকে কিচ্ছু জানাবো না। মিস্টার পিয়ারসনকে চেনেন তো? পুলিশ ওকে গ্রেপ্তার করেছে। সে কি? কবে গ্রেপ্তার হলেন? এই তো আজই, মাত্র 8 ঘন্টা আগে। আমার পক্ষে এটা খুবই দুর্ভাগ্যজনক মিসেস বেলিং। বলতে গিয়ে এমিলির গলা ধরে এলো,
দু চোখের কোল বেয়ে জল গড়াতে লাগলো। আপনি হয়তো জানেন না, আমরা দুজনেই পরস্পরকে ভালোবাসি। শিগগিরই আমরা বিয়ে করব বলেও স্থির করেছিলাম, কিন্তু তার আগে এমন একটা বিশ্রী ব্যাপার ঘটল। হায় ঈশ্বর! বিশ্বাস করুন মিসেস বেলিং, এই জঘন্য অপরাধ ও করেনি। পুলিশ মিছে মিছে ওকে গ্রেপ্তার করেছে। এটুকু বলে মিসেস বেলিং এর বুকে মাথা গুঁজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ঘটনা যখন ঘটেছে তখন শুধু শুধু কান্নাকাটি করে কোনো লাভ নেই বাছা। মিসেস বেলিং রুমালে এমিলির চোখের জল মোছাতে মোছাতে সহানুভূতির সুরে বললেন, তার চেয়ে এখন নিজেকে শক্ত করো। যেভাবেই হোক জিমকে বাঁচাতেই হবে। তাহলে তো তোমায় সিটাফোর্টে যেতে হবে। ওখানে ভদ্রভাবে থাকার মতো জায়গা একটাই আছে, তা হলো সিটাফোর্ট হাউস। ওই বাড়ির 5 নম্বর মহলে থাকেন মিসেস কার্টিস। গরমের সময় উনি ঘর ভাড়া দেন, কিন্তু অত দূরে যাবে কিভাবে? গাড়ি ভাড়া করেছ? না, আমি মিস্টার এন্ডেবির গাড়িতে চেপে যাব। আর মিস্টার এন্ডেবি নিজে কোথায় থাকবেন? কেন? মিস্টার এন্ডেবি সম্পর্কে আমার খুঁড়তুতো ভাই। আমরা দুজনে মিসেস কার্টিসের মহলে একটা ঘর ভাড়া নিয়ে থাকবো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে আর দেরি না করে চোখে মুখে জল দিয়ে সেজেগুজে তৈরি হয়ে নাও। আর হ্যাঁ, শোনো বাছা, আমি নিজেও এখানে চোখ কান সবসময় খোলা রাখবো। তেমন কোনো খবর পেলেই তোমায় জানাবো। পুলিশ কিচ্ছুটি টের পাবে না। সত্যি ম্যাডাম? এতক্ষণ বাদে এমিলি খুশি ভরা গলায় মন্তব্য করল, আপনার দয়ার কোনো তুলনা নাই। চা খেয়ে থাকা খাওয়ার বিল মিটিয়ে এমিলি বেরিয়ে এলো 3 কাউন্ট সরাইখানা থেকে। মিস্টার এন্ডারবি তার পুরনো ফোর্ড গাড়ি নিয়ে তৈরি হয়েছিল। এমিলিকে দেখতে পেয়ে সে পেছনের দরজা খুলে দিল। একটা কথা, আপনাকে কিন্তু আমি আমার খুড়তুতো ভাই বলে পরিচয় দিয়েছি, তা কিন্তু ভুলে যাবেন না। এটা গ্রামাঞ্চল কি না, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা অনেকেই এখানে ভালো চোখে দেখে না। বাহ, চমৎকার! তাহলে আমি তোমাকে এমিলি বলে ডাকবো, কেমন? 100 বার। আর তোমায় ডাকবো চার্লস বলে। এমিলির কথা শেষ হতেই এন্ডারবি গাড়িতে স্টার্ট দিল। সিটাফোর্ট পৌঁছে সিটাফোর্ট হাউস খুঁজে বের করতে এমিলি আর চার্লসের অসুবিধা হলো না। যথাসময়ে মিসেস কার্টিসের কাছে তাদের দুজনের থাকা খাওয়ার ব্যবস্থাও হয়ে গেল। মিসেস কার্টিস এমিলি আর চার্লসের আতিথ্যের ত্রুটি করল না। গোড়াতেই নিজের হাতে চা তৈরি করে খাওয়ালেন তাদের, আর সেই ফাঁকে তার মুখ থেকে সিটাফোর্ট হাউসের বাসিন্দাদের নাম ধাম পেশা সবকিছু কৌশলে জেনে নিল এমিলি। চা পর্ব শেষ হলে চার্লস এমিলিকে সঙ্গে নিয়ে মেজর বার্নাবির কটেজের দিকে রওনা দিল। ঘটনাচক্রে তখনই ইন্সপেক্টর ন্যারেক্ট এসে হাজির হলেন সিটাফোর্ট হাউসে। সোজা মিসেস উইলেটের সঙ্গে দেখা করে নিজের পরিচয় দিলেন তিনি। কথা প্রসঙ্গে জানালেন যে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের ব্যাপারে তিনি তাদের কিছু প্রশ্ন করবেন। মিসেস উইলেটের মেয়ে ভায়োলেটও সেই সময় বসেছিলেন তার মায়ের গা ঘেঁষে। আপনি কি বলতে চান বলুন ইন্সপেক্টর ন্যারেক্ট? মিসেস উইলেট বললেন। আমি যতদূর সম্ভব সঠিক উত্তর দিয়ে সাহায্য করব আপনাকে। হয়তো এই বাড়িতে এমন কোনো সূত্র থাকতে পারে যা এই খুনের তদন্তে আপনাকে সাহায্য করতে পারত, কিন্তু তেমন কিছু আদৌ আছে কিনা সে বিষয়ে আমার খুব সন্দেহ আছে। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান তার ব্যক্তিগত যা কিছু ব্যবহার্য জিনিসপত্র সব এ বাড়ি থেকে অনেক আগেই সরিয়ে ফেলেছিলেন, এমনকি ওর মাছ ধরার ছিপখানা পর্যন্ত। হয়তো উনি ধরেই নিয়েছিলেন যে ভাড়াটে হিসাবে ওর এসব শৌখিন জিনিসের কোনো রকম যত্ন আমি করব না, তাই হয়তো। তার মানে ওর সঙ্গে আপনার আগে থাকতে পরিচয় হয়নি? না ইন্সপেক্টর ন্যারেক্ট, আমি তো এই বাড়ি ভাড়া নেবার পরে কতবার চিঠি লিখে ওকে আসার জন্য অনুরোধ জানিয়েছি, এমনকি ডিনারে নেমন্তন্ন পর্যন্ত করেছি, কিন্তু উনি একবারও আসেননি। আসলে উনি যে ভীষণ লাজুক আর মুখচোরা লোক ছিলেন তাতে আমার এতটুকু সন্দেহ নেই।
অথচ দুঃখের ব্যাপার হলো অনেকেই এই স্বভাবের জন্য ওকে নারী বিদ্বেষী বলতো। দেখুন ম্যাডাম, আমি যতদূর জেনেছি ক্যাপ্টেন ট্র্যাভেরিয়ানের মৃতদেহ সবার আগে আবিষ্কার করেন ওর পুরনো বন্ধু মেজর বার্নাবি। আর এও জেনেছি যে তার আগে এখানে প্রেত চর্চার অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন তিনি। ইন্সপেক্টরের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে ভায়োলেটের গলার ভেতর থেকে ক্ষীণ আর্তনাদের মতো একটি শব্দ বেরিয়ে এলো। বেচারি ভায়োলেট। মেয়ের দিকে আর চোখে তাকিয়ে মিসেস উইলেট মন্তব্য করলেন, এই ঘটনা ঘটবার ফলে ও মানসিক দিক থেকে ভয়ানক ভেঙে পড়েছে। অবশ্য শুধু একা নয়, আমাদের সবারই একই অবস্থা। আমি কুসংস্কারাচ্ছন্ন নই, কিন্তু তাহলেও ব্যাপারটা অলৌকিকভাবে আমাদের চোখের সামনে ঘটেছিল। সত্যি বলছেন? নিশ্চয়ই। যদিও গোড়ায় আমরা ব্যাপারটাকে নিছক মজা বলেই ধরে নিয়েছিলাম। রোনাল্ড গারফিল্ড নামে এক তরুণ সেদিন এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আমরা গোড়ায় তাকে সন্দেহ করেছিলাম, ভেবেছিলাম ওটা এরই কাজ। তাহলে গোড়ায় যা নিছক মজা বলে মনে হয়েছিল তাই এখন আপনার কাছে এক অলৌকিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তাই না? সাধারণত যার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ঠিক ধরেছেন ইন্সপেক্টর ন্যারাক্ট। আমি এখন নিশ্চিত যে সেদিন আমাদের ওই প্রেত চক্রের অনুষ্ঠানে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান খুন হয়েছেন বলে যে খবর আমরা পেয়েছিলাম তা নিশ্চয়ই কোনো অশরীরী প্রেতাত্মা আমাদের জানিয়েছিল। তাই? আচ্ছা, দক্ষিণ আফ্রিকার কোন অংশে আপনারা থাকতেন? আমরা কেপটাউনে থাকতাম ইন্সপেক্টর। আমার মেয়ে আগে কখনো এখানে আসেনি, তাই এখানে এসে এই তুষারপাত দেখে ও মুগ্ধ হয়ে গেছে। তা অন্যান্য জায়গা থাকতে আপনি বেছে বেছে এই এলাকায় এলেন কেন? আমরা ডিভানশায়ার, বিশেষ করে ডার্টমুর সম্পর্কে প্রচুর বই পড়েছি। জাহাজেও এই জায়গার উপর গাদা গাদা বই পড়েছি, আর তার ফলেই আগ্রহ বেড়েছে। কিন্তু তাই বলে এক্সামটনে? এ তো একেবারে অজপাড়াগা, অনেকে এর নাম পর্যন্ত শোনেনি। আগেই তো আপনাকে বললাম ইন্সপেক্টর যে এই এলাকা সম্পর্কে প্রচুর বইপত্র আমরা পড়েছি। তাছাড়া এখানে আসার পথে জাহাজে একজন যুবকের সঙ্গে আলাপ হয়েছিল। এক্সামটন সম্পর্কে তার মুখেও অনেক প্রশংসা শুনেছি। তরুণ যুবক? তা ছেলেটির নাম কি বলুন তো? ভুরু কুঁচকে মিসেস উইলেট জবাব দিলেন, কি যেন ওর নাম? বুলেস না স্মাইথ, না ঠিক মনে পড়ছে না। আচ্ছা, তারপরেই আপনার এই জায়গাটা ভালো লেগে গেল, আর আপনি বাড়ির দালালদের ধরে ধরে চিঠি লিখতে লাগলেন যাতে এখানে আপনার পছন্দ মতো একটা বাড়ি তারা জোগাড় করে দেন, তাই না? হ্যাঁ ইন্সপেক্টর, আপনি যা বললেন ঘটনাটা ঠিক তাই ঘটেছিল। ভদ্রমহিলা নিজেকে খুব চালাক ভাবছেন, ইন্সপেক্টর ন্যারাক্ট নিজের মনেই মন্তব্য করলেন। আর চোখে তাকিয়ে দেখলেন ভায়োলেটের দু চোখ আগুনের মতো জ্বলছে। গোটা বাড়িখানা খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি করলেন ইন্সপেক্টর, কিন্তু এমন কিছুই তার হাতে এলো না যা তদন্তের কাজে সাহায্য করতে পারে। তল্লাশি সেরে ফিরে এসে আবার মিসেস উইলেটের মুখোমুখি কৌচে বসলেন ইন্সপেক্টর, আর তখনই ভায়োলেটের দু চোখে ভয়ের ছায়া স্পষ্ট দেখতে পেলেন তিনি। এই কিরকম ব্যাপার? নিজের মনে নিজেকে প্রশ্ন করলেন ইন্সপেক্টর। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনের সঙ্গে সত্যিই যদি ওদের কোনো সম্পর্ক না থাকে তাহলে ভায়োলেট মিছিমিছি ভয় পাচ্ছে কেন? পেট থেকে কথা বের করার উদ্দেশ্যে একটা তীর ছুঁড়ে দিলেন তিনি ভায়োলেটের দিকে। আচ্ছা ভায়োলেট, তুমি তো পিয়ারসনকে ভালোভাবেই চেনো, তাই না? ইন্সপেক্টর ন্যারেক্টের মুখের কথা শেষ হবার আগেই ভায়োলেটের চোখ দুটো কপালে উঠল। দু হাত দুপাশে ছড়িয়ে এসে জ্ঞান হারিয়ে কোচ থেকে গড়িয়ে পড়ে গেল মেঝের কার্পেটের উপর। বেচারি ভায়োলেট, ওর দেহ মন দুদিক থেকেই বড্ড দুর্বল। প্রথমে এই প্রেত চক্র, তারপর ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের রহস্যময় মৃত্যু। এসব ঘটনা ওর স্নায়ুর উপর প্রভাব ফেলেছে, তাই মাথা ঠিক রাখতে পারেনি ইন্সপেক্টর। ধন্যবাদ ম্যাডাম। কোচ ছেড়ে উঠে দাঁড়ালেন ইন্সপেক্টর। বললেন,
আমার যেটুকু জানার ছিল তা জানা হয়ে গেছে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। কথা শেষ করে তিনি আর একটি মুহূর্ত দাঁড়ালেন না, সিঁড়ি বেয়ে নেমে এলেন নিচে। দেখুন না মেজর বার্নাবি, এমিলির গলায় অসহায় ভাব ফুটে বেরোল। জিম পিয়ারসনের সঙ্গে আমার বিয়ের সব ঠিকঠাক, এদিকে মাঝখান থেকে পুলিশ খামোখা ওকে খুনি সন্দেহে গ্রেপ্তার করলো। এখন আমি কি করি বলুন তো? সত্যিই তো, এ তো রীতিমতো আতঙ্কের ব্যাপার। বিশ্বাস করো এমিলি, তোমায় সমবেদনা জানাবার ভাষা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না। বলতে বাধা নেই, আমি একবারের জন্য জিম পিয়ারসনকে সন্দেহভাজন বলে মনে করছি না। পুলিশ না মানলেও আপনি যে জিমকে নির্দোষ হিসেবে মনে করেন তাতেই আমি কৃতজ্ঞ বোধ করছি মেজর। আচ্ছা, আপনার কি ধারণা জানতে পারি ক্যাপ্টেন ট্রেভেলিয়ানের খুনি কে হতে পারে? দেখুন ম্যাডাম, আমার ধারণা বাইরে থেকে কেউ বাড়িতে ঢুকে ওকে খুন করেছে, কিন্তু পুলিশ তা মানতে রাজি নয়। তবে যে যাই বলুক না কেন, এটা ঠিক যে ক্যাপ্টেন ট্রেভেলিয়ানের কোনো শত্রু ছিল না। আচ্ছা, উনি যাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন সেই মিসেস উইলেট এবং তার মেয়ে মানুষ হিসাবে কেমন? ওরা তো খুব ভালো লোক বলেই শুনেছি, যেমন দয়ালু তেমনি পরোপকারী। তবু এত জায়গা থাকতে ওরা হঠাৎ সিটাফোর্টের মতো এক অজ পাড়াগায় এসে হাজির হলেন কেন? দেখুন ম্যাডাম, এই ব্যাপারটা নিয়ে আমি একবারের জন্য মাথা ঘামাইনি, মেজর বার্নাবি জবাব দিলেন। ধন্যবাদ মেজর। এন্ডারবি দাঁড়িয়ে উঠে বলল, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল সকালে আমি ক্যামেরা নিয়ে আবার এসে হাজির হব। আপনার একটা ফটো তুলব, তাছাড়া এক সাক্ষাৎকারও নেব। বেশ তো, নেবেন বলে মেজর বার্নাবি হাত তুলে তাদের দুজনকে বিদায় জানালেন। ফিরে এসে মুখোমুখি বসলো এমিলি আর এন্ডারবি। মাথার টুপিটা খুলে খাটের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে এমিলি বলল, চার্লস, মিসেস উইলেট যে প্রেত চর্চার অনুষ্ঠান করেছিলেন তার নাম টেবিল টার্নিং, তাই না? প্রেত চর্চা বলে উল্লেখ করা হলেও এটা আসলে এক ধরনের খেলা, যেখানে মানসিক চিন্তা তরঙ্গ হাতের সূক্ষ্ম পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে এবং তারই ফলে টেবিলের পায়া ওঠানামা করে। এর মধ্যে ভূত প্রেতের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এন্ডারবি ঘাড় নেড়ে সায় দিয়ে বলল, ছাত্র জীবনে হস্টেলে থাকতে এই খেলা আমিও বহুবার খেলেছি। ব্যাপারটা যে পুরোপুরি মনস্তাত্ত্বিক, সেদিক থেকে আমি নিজেও তোমার সঙ্গে পুরোপুরি একমত। এখানে দেখতে হবে সেদিনের ওই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন, আর সবাইকে বাদ দিলেও মেজর বার্নাবি আর মিস্টার রাইক্রাফটের নাম কেন কে জানে বারবার আমার মনে ওঠাপড়া করছে। ওদের দুজনের মধ্যে একজন যদি ক্যাপ্টেন ট্রেভেলিয়ানকে খুন করে থাকেন, তবে তা মোটেই অস্বাভাবিক হবে না। এছাড়া ছিলেন মিস্টার ডিউক, যার সম্পর্কে এখন আমরা কিছুই জানি না। এছাড়া মিসেস উইলেট আর তার মেয়ে ভায়োলেট, দুজনেই আমার কাছে অত্যন্ত রহস্যময় চরিত্র। কিন্তু ট্রেভেলিয়ানকে খুন করার পেছনে তাদের কি স্বার্থ থাকতে পারে? বাইরে থেকে দেখলে কোনো স্বার্থ নেই বলেই তো মনে হচ্ছে, কিন্তু আমার ধারণা কোথাও নিশ্চয়ই কোনো একটা যোগসূত্র রয়েছে। সেটা কি তাই আমাদের খুঁজে বের করতে হবে। এমিলি কিছু মন্তব্য করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কাছে কোথাও গম্ভীর এক ঘণ্টার ধ্বনি হলো। সেই আওয়াজ অনেকক্ষণ পর্যন্ত প্রতিধ্বনিত হলো। আওয়াজটা শুনলে? বলতে বলতে মিসেস কার্টিস একতলা থেকে দ্রুত পায়ে ওপরে উঠে এলেন। হ্যাঁ শুনলাম, এমিলি বলল, কিন্তু ওটা কিসের ঘন্টা ম্যাডাম? এখান থেকে 12 মাইল দূরে প্রিন্সটাউন জেলের পাগলা ঘন্টার আওয়াজ এটা, মিসেস কার্টিস বললেন। এর অর্থ হলো জেলখানা থেকে একটু আগে কোনো কয়েদি পালিয়েছে। এটুকু বলে মিসেস কার্টিস আর দাঁড়ালেন না, আগের মতোই দ্রুত পায়ে আবার নিচে নেমে গেলেন তিনি। ইস, এন্ডারবি বলল,
সময় মতো সবকিছু ঘটে না, এটাই দুঃখের ব্যাপার। গত শুক্রবার যদি এই কয়েদিটা পালাতো, তাহলে সহজেই ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুনিকে ধরতে পুলিশের নিশ্চয়ই এতটুকু অসুবিধা হতো না। হয়তো তাই। তা না করে বেটা 3 দিন পরে পালালো, যখন সবকিছু পুরো জটিল হয়ে দাঁড়িয়েছে। এমিলি এবারে আর কোনো মন্তব্য করল না। পরদিন সকালবেলায় সিটাফোর্ড হাউসের সামনে পায়চারি করছিল এমিলি। সেখানে মিস্টার রায়ক্রফটের সঙ্গে তার আলাপ। কথা প্রসঙ্গে মিস্টার রায়ক্রফট জানালেন যে পক্ষীতত্ত্ব আর অপরাধ তত্ত্ব, এই দুটি বিষয়ে তিনি প্রচুর পড়াশোনা করেন। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বড় ভাগ্নে জিম পিয়ারসনকে পুলিশ ওর খুনি সন্দেহে গ্রেপ্তার করেছে। মিস্টার রায়ক্রফট বললেন, আমার ধারণা ও পুরোপুরি নির্দোষ। কিন্তু পিয়ারসনের গতিবিধি বা কার্যকলাপ সম্পর্কে আপনি কতটুকু জানেন? এমিলি প্রশ্ন করল। এক কথায় বলতে গেলে কিছুই জানি না, তবে আপনার মতো সুন্দরী যুবতীর যিনি প্রণয়ী, তিনি কি আর সত্যিই হত্যাকারী মানসিকতা সম্পন্ন লোক হবেন? সেদিন যা ঘটনা ঘটেছিল আমার মতে তা এরকম। জিমের হয়তো হঠাৎ কিছু বেশি টাকার দরকার হয়ে পড়েছিল, আর মামার কাছে এসে সে ওই টাকা চেয়েছিল। কিন্তু জিমের মামা অর্থাৎ ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান তাকে টাকা দিতে রাজি হয়নি। টাকাটা না পেয়ে জিম নিশ্চয়ই খুব রেগে যায়, আর তখনই হাতের কাছে থাকা ওই ধাতুর হাতলটা তুলে নিয়ে সে তার মামার মাথায় আঘাত করে বসে। এক আঘাতেই নিশ্চয়ই ট্র্যাভেলিয়ান মারা গিয়েছিলেন। সেদিক থেকে এটাই বলা যায় যে মামাকে খুন করার কোনো পরিকল্পনা সেদিন জিমের ছিল না। আবার এমনও হতে পারে যে জিম আদৌ রাগের মাথায় সেদিন তার মামাকে খুন করেনি। টাকা না পেয়ে শুধু ঝগড়াঝাটি করে সে ওই দিন বেরিয়ে এসেছিল ওর বাড়ি থেকে। তারপর অন্য কোনো পেশাদার খুনি ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বাড়ির ভেতরে কোনো গতিতে ঢুকে পড়েছিল, যার হাতে তিনি খুন হন। এই দ্বিতীয় ধারণাটির উপরেই আমি জোর দিচ্ছি। তাহলে এটাও ধরে নিতে হয় যে মামা ভাগ্নের মধ্যে টাকা কড়ি নিয়ে ঝগড়া হচ্ছে, তা আড়ালে দাঁড়িয়ে আসল অপরাধী শুনে ফেলেছিল। এও হতে পারে যে সেই অপরাধী বহুদিন ধরে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানকে খুন করার সুযোগ খুঁজছিল। ওই দিন মামা ভাগ্নের ওই ঝগড়া সে সুযোগ এনে তুলে দিয়েছিল তার হাতে। আপনার এই ধারণা যদি সত্যি হয়, বলে কথা শেষ না করে মাঝপথে থেমে গেল এমিলি। হ্যাঁ, আমার এই ধারণা সত্যি হলে এটাই প্রতিপন্ন হবে যে আসল অপরাধী ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুবই ঘনিষ্ঠ ছিল, এবং এটাও ধরে নিতে হবে যে সেই এক্সামটনের বাসিন্দা। এই প্রসঙ্গে যার নাম আমার মনে আসছে সে হলো ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের রাঁধুনি ইভান্স। হয়তো ঘটনার সময় ইভান্স বাড়ির ভেতরেই ছিল, আর ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের সঙ্গে তার বড় ভাগ্নে জিমের ঝগড়াটাও সে শুনতে পেয়েছিল। এখন দেখতে হবে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান মারা গেলে ইভান্সের কোনোভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে কিনা। ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান ইভান্সের নামে কিছু টাকা দিয়ে গিয়েছিল, এমিলি মন্তব্য করল। পর্যাপ্ত মোটিভ খাড়া করার পরে এই যুক্তি যথেষ্ট নয়। আমাদের জানতে হবে মাঝখানে ইভান্সের হঠাৎ বেশি টাকার দরকার পড়েছিল কিনা। এছাড়া মিসেস ইভান্সকেও বাদ দিলে চলবে না। এমনও হতে পারে তার নিজেরও হঠাৎ টাকার দরকার পড়েছিল, আর স্ত্রীকে খুশি করতে গিয়ে ইভান্স এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এটা গ্রাম দেশ, মিস ট্রেফুসিস। এখানে বিচিত্র রূপিণী নারী অনেক দেখতে পাবেন আপনি, কিন্তু জানবেন মিসেস ইভান্সকে কিছুতেই সন্দেহর আওতার বাইরে রাখতে পারবেন না। আচ্ছা মিস্টার রায়ক্রফট, প্রেত চর্চার নামে আপনারা সেদিন যে টেবিল টার্নিং এর খেলায় মেতেছিলেন, সে সম্পর্কে আপনার নিজের কি অভিমত? মিস ট্রেফুসিস, আমি অলৌকিকে বিশ্বাসী তা জেনে রাখবেন। সেদিনের ঘটনার পূর্ণ বিবরণ আমি পরামনোবিদ্যা গবেষণা সমিতিতে লিখে পাঠিয়েছি। সত্যি কি অদ্ভুত ঘটনা! 5 জন লোক বসে প্রেত চর্চা করছে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের খুন হবার ঘটনা সম্পর্কে, যারা কেউ কিচ্ছু জানে না, কিন্তু সেই খবর অলৌকিকভাবে তাদের কাছে পৌঁছে গেল এক প্রেত লোকের, এক অজানা বাসিন্দার মাধ্যমে। মিস্টার গারফিল্ড লোকটি কেমন?
ভালো ছেলে, কিন্তু তার মধ্যে কোনো রকম কৈফিয়ত আমার চোখে পড়েনি। মিসেস উইলেট আর তার মেয়েকে আপনার কেমন লাগে? ওরা ওরা দুজনে খুবই মিশুকে, যদিও কিছুটা সেকেলে ধচের। ওদের হাতে পয়সা কড়ি আছে বিস্তর, তেমনি ওরা খুব অতিথি পরায়ণ। আচ্ছা, এত জায়গা থাকতে শীতকালে ওরা দক্ষিণ আফ্রিকা থেকে এখানে এসে হাজির হলেন কেন? আপনার প্রশ্নটা অসঙ্গত নয় মিস ট্রেফুসিস, কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রচণ্ড গরম ওদের কাছে অসহ্য হয়ে উঠেছিল, তাই শীতের সময় তুষারপাতের মধ্যে কাটানোর লোভে ওরা মা মেয়ে এসে হাজির হয়েছে এখানে। হাঁটতে হাঁটতে দুজনে ঢালুপথ বেয়ে নেমে এলো। সামনের এক সারি সুদৃশ্য ছোট কটেজ, তার একটির দিকে ইশারা করে এমিলি প্রশ্ন করল, এখানে কে থাকেন? ক্যাপ্টেন উইয়াট। ভদ্রলোক গত যুদ্ধে পঙ্গু হয়েছেন, হাঁটাচলা করতে পারেন না। উনি কি ক্যাপ্টেন ট্র্যাভেলিনের বন্ধু ছিলেন? বন্ধু নয়, পরিচিত ছিলেন বলা যায়। দুজনের মধ্যে তেমন ঘনিষ্ঠতা ছিল না। উইয়াট মোটেও মিশুকে নন, তবু ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ান এদিকে এলে ওর সঙ্গে দেখা করতেন। আরও কিছুক্ষণ যাবার পর মিস্টার রায়ক্রফট এমিলিকে তার নিজের কটেজে নিয়ে এলেন। বসার ঘরের সবকটি আলমারি বইয়ে ঠাসা, তাদের মধ্যে পক্ষীতত্ত্বের চাইতে আধুনিক গোয়েন্দা গল্পের বইয়ের সংখ্যায় বেশি। পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত বিচার ও তদন্ত কাহিনীর কয়েকটি সংকলনও তার চোখে পড়ল। বাহ, বেশ সুন্দর তো আপনার কটেজটা, এমিলি মন্তব্য করল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, তাই এবার আমায় ফিরতে হবে। ব্রেকফাস্ট খাওয়ার অল্প কিছুক্ষণ বাদে রনি গার্ডফিল্ড এসে হাজির হলো মিসেস কার্টিসের বাড়িতে। এমিলির সঙ্গে একরকম যেচেই আলাপ করল সে। রনি গার্ডফিল্ড এমিলিকে নিয়ে এলো তার মাসি কাছে, যার নাম এমিলি এর আগেই শুনেছিল মিসেস কার্টিসের কাছে। তাহলে তুমি সে মেয়ে যার সঙ্গে ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের বড় ভাগ্নে জিমের বিয়ে ঠিক হয়ে আছে। কোনো ভূমিকা না করেই মিস পার্সি হাউস এমিলির দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার কথা মিসেস কার্টিস আগেই আমায় বলে রেখেছেন। জিম যে পুরো নির্দোষ তাতে আমার কোনো সন্দেহ নেই জানো। আর এটাও জেনো যে পুলিশ ওকে ঠিকই ছেড়ে দেবে। যাক, তুমি নিজে এই খুনের তদন্ত করবে শুনে আমি খুব খুশি হয়েছি। আমার পক্ষে যতটুকু সম্ভব সাহায্য করব তোমায়। বলো, কি করতে পারি তোমার জন্য? রনি গার্ডফিল্ড কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বাধা দিয়ে মিস পার্সি হাউস বলে উঠলেন, গুরুজনদের কথার মাঝখানে একদম কথা বলবে না বাছা। আর কোনোদিন যেন এটা তোমায় করতে না দেখি। তাছাড়া তুমি পুরুষ মানুষ, আমাদের মেয়েদের কথার মধ্যে থাকা তো তোমার কোনো দরকার নেই। বাগানের শেষে দুটো চেয়ার আর একটা বেঞ্চ পড়ে আছে, তুমি বরং ওগুলো রং করে ফেলো। রঙের টিন আর বুরুশ ওখানেই পাবে। তাই যাচ্ছি মাসি, বলে বাধ্য ছেলের মতো রনি গার্ডফিল্ড দ্রুত পায়ে এগোলো বাগানের দিকে। তার দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসলো এমিলি, তারপর মুখ তুলে বলল, ম্যাডাম, আমি পরপর কয়েকজন স্থানীয় লোকের নাম বলে যাচ্ছি। আপনি দয়া করে আমায় বলুন এরা কে এবং কেমন লোক। প্রথম লোকটি হলেন মেজর বার্নাবি। ওফ, গোড়াতেই হতচ্ছাড়ার নাম করলে। সাধারণ মধ্যবিত্ত ঘরের লোক, স্কুলের গণ্ডি পেরোনোর পরেই রোজগারের দরকার হয়ে পড়েছিল, তাই আর বিশ্ববিদ্যালয়ে না ঢুকে গিয়েছিল মিলিটারিতে। গত মহাযুদ্ধে বিদেশে গিয়েছিল, লড়াই করে অনেক মেডেলও পেয়েছিল। কিন্তু হলে কি হবে, অবসর নেবার পর স্বভাবটা ভয়ানক হিংসুটে আর ঘুচুটে হয়ে পড়েছে। সবসময় শুধু নিজের কথাই ভাবছে, কারো ভালো দু চোখে দেখতে পারে না। যেমন খিটখিটে স্বভাব, তেমনি নিচু মন ওর। যেখানে স্বার্থের গন্ধ নেই সেখানে ওকে কখনো দেখতে পাবে না। আচ্ছা, মিস্টার রায়ক্রফট, উনি হলেন সেই ধাঁচের লোক যারা চান লোকে সবসময় তাদের মাথায় তুলে নাচানাচি করুক। দুনিয়ার এমন কোনো গোয়েন্দা গল্পের বই নেই যা তুমি ওর কাছে পাবে না।
আর সেগুলো দিনরাত পড়ে ওর ধারণা হয়েছে গোয়েন্দাগিরির সবটুকু ওর জানা হয়ে গেছে। ওকে খুব বেশি পাত্তা দিও না। মিস্টার ডিউক, উনি খুব সাধারণ আর সাদাসিধে ঝাঁচের লোক, যার মধ্যে কোনো রকম বৈশিষ্ট্য নেই। কিন্তু তা হলেও আমার অনেক সময় মনে হয় ওর মধ্যে অদ্ভুত কোনো সত্তা লুকিয়ে আছে, অথচ সেটা কি তা আজ পর্যন্ত আমার জানা হয়ে ওঠেনি। মিসেস উইলেট আর ওর মেয়ে ভায়োলেট? ভালো লোকের নাম করেছ। মিস পার্সি হাউস পাশের টেবিলে রাখা একটা খাম তুলে নিলেন, তার ভেতর থেকে একটা লেবেল টেনে বের করে বললেন, এ হলো এমনই একটা লেবেল যা ট্রেনে, জাহাজে বা প্লেনে চড়ে বেড়ানোর সময় যাত্রীরা তাদের মালপত্রে এঁটে রাখে। এতে তাদের নাম, ধাম, গন্তব্যস্থল সব কিছু লেখা থাকে। মিসেস উইলেট আর ওর মেয়ে এখানে এসে পৌঁছানোর পরে গাড়িতে চেপে আমার বাড়ির সামনে দিয়ে গিয়েছিলেন, আর ঠিক তখনই ওর কোনো বাক্সের গায়ে সেটে থাকা এই লেবেলটা খসে বাতাসে উড়ে এসে পড়েছিল ঠিক আমার বাড়ির সামনে। রানী ওটা কুড়িয়ে নিয়ে এসেছিল। রানীর মুখ থেকে শুনেছিলাম ওরা সবাইকে বলে বেড়াচ্ছেন যে ওরা দক্ষিণ আফ্রিকায় থাকেন। সেই সময়কার গরম সইতে না পেরে শীতকালটা ইংল্যান্ডে আজ অজপাড়া গায়ে তুষারপাতের মধ্যে কাটাবেন বলে এসেছেন। অথচ মজার ব্যাপার হলো, এই লেবেলের গায়ে যে হোটেলের নাম ঠিকানা লেখা আছে সেটা অস্ট্রেলিয়ার মেলবার্নে অবস্থিত। তার অর্থ দাঁড়াচ্ছে একটাই, তা হলো দক্ষিণ আফ্রিকা নয়, ওরা এসেছে অস্ট্রেলিয়া থেকে। প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া থেকে এসেছেন, অথচ তা চেপে গিয়ে বারবার ওরা কেন বলছেন যে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন? ব্যাপারটা সত্যি রহস্যময়, তাতে সন্দেহ নেই। তাছাড়া শুধু গরমের হাত থেকে বাঁচতে শীতকালটা ইংল্যান্ডের এক অজপাড়া গায়ে এসে বাড়ি ভাড়া নেয়, এটাও আমার চোখে ঠিক স্বাভাবিক ঠেকছে না। আমি তোমার সাথে সম্পূর্ণ সহমত। মিস পার্সি হাউস বললেন, তুমি কি ওদের সঙ্গে দেখা করেছ? না, তবে ভাবছি আজ একবার যাব। মুশকিল হচ্ছে, কেন এসেছি তা কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি যতক্ষণ আছি ততক্ষণ এটা কোনো সমস্যাই হবে না বলেই মিস পার্সি হাউস গলা চড়িয়ে তার বোনপো রনিকে ডাকলেন। কি ব্যাপার মাসি? সবুজ রংমাখা বুরুষ হাতে নিয়ে রনি বাগান থেকে দৌড়ে এলো। এত হাঁকডাক করছো কেন? কি হয়েছে? শোনো বাছা, মিস পার্সি হাউস রনির দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, গতকাল বিকেলে উইলেটদের বাড়িতে চা খেতে গিয়েছিলে, মনে পড়ছে? পড়ছে মাসি, কিন্তু কেন বলো তো? চায়ের সঙ্গে কি খাবার ওখানে খেয়েছিলে তা মনে আছে? আছে মাসি, একটা নতুন ধরনের কেক মিসেস উইলেটের মেয়ে ভায়োলেট আমায় খাইয়েছিল। নাম বলেছিল কফি কেক। বলেছিল নিজের হাতে ওই কেক তৈরি করেছে। বাহ! মিস পার্সি হাউস এমিলির দিকে তাকিয়ে আত্মপ্রসাদের হাসি হাসলেন। এই তো খুব ভালো অজুহাত পাওয়া গেছে, আর তোমার চিন্তার কোনো কারণ নেই। এক টুকরো কাগজে তিনি মিসেস উইলেটের উদ্দেশ্যে চিঠি লিখলেন যে তিনি তার দূর সম্পর্কের আত্মীয় এমিলিকে পাঠাচ্ছেন। মিসেস উইলেট যেন কফি কেক তৈরি করার পদ্ধতি লিখে তার হাতে দেন। চিঠির নিচে নিজের নাম সই করলেন তিনি, ক্যারোলিন পার্সি হাউস হিসেবে। চিঠিখানা খামে পুড়ে এমিলির হাতে দিলেন। তারপর তিনি বললেন, কই, আমার বোনপো রনির সম্পর্কে কোনো প্রশ্ন তো করলে না বাছা? অথচ ঘটনার দিন কিন্তু উইলেটদের ওখানে উপস্থিত ছিল। শোনো এমিলি, আমার রনি এমনিতে ছেলে হিসেবে খুবই ভালো, কিন্তু মানসিক দিক থেকে ও ভয়ানক দুর্বল। দুঃখের সঙ্গে বলছি, টাকার জন্য এমন কোনো কাজ নেই যা করতে ওর বাধে। এত বড় হয়েছে অথচ বুদ্ধিশুদ্ধি এখনো হয়নি। এমিলি কোনো প্রশ্ন না করে চুপ করে রইল। পার্সি হাউস বলতে লাগলেন, আরও একজন বাকি আছে, তিনি হলেন ক্যাপ্টেন উইলেট। বেচারা যুদ্ধে গিয়ে পঙ্গু হয়েছেন, এখনো দিন রাত বাড়িতে বসে থাকেন আর আফিমের নেশা করেন। ওই রকম একটি মস্তিষ্ক আর বদমেজাজি হাড় হাবাতে লোক তুমি ইংল্যান্ডে আর দুটি পাবে না। বলো, আর কি জানতে চাও?
আর কিছু আপাতত আমার জানার নেই ম্যাডাম। যেটুকু বলেছেন তা এখনকার মতো যথেষ্ট। মিস পার্সি হাউসের বাড়ি থেকে বেরিয়ে সিটাফোর্ড হাউসের দিকে এগিয়ে যাচ্ছিল এমিলি। এমন সময় পেছন থেকে হেরে গলায় কি যেন বলে উঠল, এই যে শুনছেন, একটু দাঁড়ান তো। সঙ্গে সঙ্গে থেমে গেল এমিলি। পেছন ফিরে দাঁড়াতেই দেখতে পেল মাঝবয়সী একটি লোক কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন। লোকটির গায়ের রং গাঢ় তামাটে, মাথায় চুল ধপধপে সাদা। লোকটির একটা পা নেই, আর দৈহিক ভারসাম্য বজায় রাখতে একটি কাঠের ক্রাচে ভর দিয়ে আছেন তিনি। এই লোকটি যে ক্যাপ্টেন উইলার্ড সে সম্পর্কে এমিলির মনে কোনো সন্দেহ রইল না। মাফ করবেন, মাঝবয়সী সে অচেনা লোকটি বললেন। এ পথে কিছুক্ষণ আগে একটা মাদি বুল টেলিয়ারকে যেতে দেখেছেন? না, পথের মাঝখানে কোনো কুকুর বেড়াল আমার চোখে পড়েনি। একটু থেমে এমিলি জানতে চাইল, ক্যাপ্টেন ট্র্যাভেলিয়ানের সঙ্গে আপনার নিশ্চয়ই বহুদিনের পরিচয় ছিল? এমিলি বেশ বুঝতে পারল যে এই মুহূর্তে গোটা সিটাফোর্ড গ্রামে এক দর্শনীয় মানুষ হয়ে দাঁড়িয়েছে সে, আর এই ক্যাপ্টেন উইলার্ড নিজে যেচে তার সঙ্গে আলাপ করতে চাইছিলেন। কুকুরের প্রসঙ্গটা একটা ছুতো মাত্র। তেমন ঘনিষ্ঠতা আমাদের মধ্যে ছিল না। ক্যাপ্টেন উইলার্ড একটা কটেজ ইশারায় দেখিয়ে বললেন, ওই কটেজটা উনি আমায় বিক্রি করেছিলেন। আমি নিজে ভীষণ খিটখিটে মেজাজের লোক, ওকে কখনোই বরদাস্ত করতে পারতাম না। এজন্য গ্রাম্য জায়গায় একা একা কাটানো অভ্যাস করতে হয়। কিন্তু ট্র্যাভেলিয়ান তা জেনেও যখন এসে হাজির হতো, আমি পছন্দ করছি না বুঝেও সে বসে থাকত, নিজের মনে এন্তার বকবক করত। কথা শেষ করে কটেজের দিকে তাকিয়ে জোর গলায় হাঁক দিলেন ক্যাপ্টেন উইলার্ড, আব্দুল! সঙ্গে সঙ্গে কটেজের ভেতর থেকে একজন কালো চামড়ার লোক বেরিয়ে এলো। তার গায়ের রং আর মাথার পাগড়ি দেখে এমিলি বুঝতে পারল যে লোকটি জাতে ভারতীয়। আমি মিলিটারিতে থাকার সময় শেষ লড়াই লড়েছিলাম ইন্ডিয়ায়। ক্যাপ্টেন উইলার্ড আব্দুলকে দেখিয়ে বললেন, ওইখানেই বর্মা যুদ্ধে আমার বাঁ পা বাদ যায়। আব্দুল সেখানে আমার আর্দালি ছিল, খুব বিশ্বস্ত লোক। যুদ্ধ শেষ হবার পরেও ও আমার সঙ্গ ছাড়েনি। এসব জায়গায় এরকমই চাকর বাকর আমার পছন্দ। ছি ছি, আপনাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছি, দয়া করে আমার কটেজে একবার আসুন, আমার সঙ্গে এক কাপ চা অন্তত খান। ধন্যবাদ, আজ আপনার অনুরোধ রাখতে পারছি না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। এখনকার দিনের হালচালই অন্যরকম। ক্যাপ্টেন উইলার্ড নিজের মনে বিড়বিড় করতে করতে বললেন, এই ট্রেন ধরো, এই অ্যাপয়েন্টমেন্ট রাখা, সব যেন অত্যন্ত যাচ্ছে তাই। এমিলি কোনো মন্তব্য করল না। হাত নেড়ে সংক্ষেপে বিদায় জানিয়ে সে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলো। একসময় হাঁটতে হাঁটতে সিটাফোর্ড হাউসের সামনে এসে পৌঁছল এমিলি। কলিং বেলের দড়ি ধরে টানার মিনিট খানেকের ভেতর একজন যুবতী পরিচারিকা দরজা খুলে দাঁড়ালো তার সামনে। এমিলি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সেই পরিচারিকা চটপটে ভঙ্গিতে হাত নেড়ে বলে উঠল, মাফ করবেন, মিসেস উইলার্ড মানসিক দিক থেকে ভয়ানক ক্লান্ত। আজ ওর পক্ষে কোনো খবরের কাগজের রিপোর্টারের সঙ্গে কথা বলা সম্ভব হবে না। এমিলি বুঝতে পারল মেয়েটি তাকে রিপোর্টার ঠাউরেছে। অন্যদিকে খবরের কাগজের রিপোর্টাররা যে ইতিমধ্যেই এ বাড়িতে হানা দিতে শুরু করেছে সে বিষয়েও নিঃসন্দেহ হলো সে। তুমি ভুল করছো, আমি রিপোর্টার নই। মিস ক্যারোলিন পার্সি হাউস আমায় পাঠিয়েছেন ওর সঙ্গে দেখা করতে। ও তাই নাকি? রনির মাসিমার নাম শুনে পরিচারিকার হাবভাব পাল্টে গেল। সম্ভ্রম মেশানো গলায় সে বলল, তা কি দরকার আপনারা বলুন তো। আবার ভুল করলে? যার সঙ্গে আমি দেখা করতে এসেছি দরকারটা তাকেই বলবো। তুমি ভেতরে গিয়ে ওকে শুধু খবরটা দাও, তাহলেই হবে। এমিলির আচরণে পরিচারিকাটি বেশ দমে গেল, আর কথা না বাড়িয়ে সে তাকে পথ দেখিয়ে ভেতরে নিয়ে গেল। মিস উইলেটের ড্রয়িং রুমটি আকারে বেশ বড়, তাকে হলঘর অনায়াসে বলা চলে। চারপাশে বিলাসের প্রচুর উপকরণ ছড়ানো,
ঘরের এক কোণে ফায়ার প্লেসে কাঠের বড় বড় টুকরো জ্বলছে। একটা অস্বাভাবিক জিনিস এমিলির চোখে পড়ল, তা হলো ঘরের 4টে দেওয়ালের কোনোটিতে একটিও ফটো ঝুলছে না। গুড মর্নিং। এক সুন্দরী স্বাস্থ্যবতী যুবতী এগিয়ে এসে এমিলির সঙ্গে করমর্দন করল। আমি মিসেস উইলেটের মেয়ে ভায়োলেট। মার শরীরটা খুব ভালো নেই, তাই এখনো বিছানা থেকে ওঠেননি। আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? এমিলি এবার মিস পার্সি হাউসের লেখা চিঠিখানা তুলে দিল ভায়োলেটের হাতে। চিঠি পড়ে ভায়োলেট বলল, মিস পার্সি হাউস কফি কেক তৈরি করার পদ্ধতি জানতে চেয়েছেন। এ তো খুব ভালো কথা। আপনি দয়া করে এখানে একটু বসুন, আমি রাঁধুনির কাছ থেকে ওটা এক্ষুনি লিখে নিয়ে আসছি। আপনি কি মিস পার্সি হাউসের বাড়িতেই উঠেছেন? না, আমি মিসেস কার্টিসের বাড়িতে উঠেছি। তাই বলুন। তাছাড়া মিস পার্সি হাউসের বাড়িটাও খুব ছোট। বাড়িতে যে একখানা ঘর ছিল সেটা দখল করে বসে আছে ওর বোনপো রনি। তবে মিস পার্সি হাউস খুব চমৎকার মহিলা, ওর কোনো তুলনাই হয় না। সায় দিয়ে এমিলি বলল, এই সম্পর্কে আমি আপনার সঙ্গে একমত। আচ্ছা, এ বাড়ির মালিক তো ছিলেন ক্যাপ্টেন ট্রেভেলিয়ান, তাই না? যিনি সেদিন খুন হলেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। কি ভয়ানক ব্যাপার বলুন তো। কোথা থেকে কি যে ঘটে গেল এখনো বুঝতেই পারছি না। শুনলাম আপনারা নাকি প্রেত চর্চার আসর বসিয়েছিলেন। এমিলি বলল, আর তখনই নাকি অলৌকিকভাবে জানতে পারেন যে ক্যাপ্টেন ট্রেভেলিয়ান খুন হয়েছেন। ব্যাপারটা কি সত্যি? উফ, সেই সন্ধ্যের কথা জীবনের শেষ দিনটুকু পর্যন্ত আমার স্মৃতিতে বয়ে বেড়াতে হবে। আমরা খেলার ছলে যা করেছিলাম তা যে এমন ভয়ঙ্কর এবং ভয়ানক রূপ নেবে তা স্বপ্নেও ভাবতে পারিনি। সেদিন ওই অনুষ্ঠানে যে কজন পুরুষ মানুষ উপস্থিত ছিলেন তাদের মধ্যে মেজর বার্নবি ছিলেন 1 নম্বরের নাস্তিক। ক্যাপ্টেন ট্রেভেলিয়ানের নাম অলৌকিকভাবে প্রকাশ পাবার পরে উনি সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিলেন তার বাড়িতে। ফিরে আসার পরে ওর মুখ থেকে সেই ভয়াবহ নিষ্ঠুর সংবাদ জানতে পারি। ক্যাপ্টেন ট্রেভেলিয়ান খুন হয়েছেন শুনে মিস্টার রায়ক্রফটের তো প্রায় হার্ট ফেল করার অবস্থা। অনেক কষ্টে তিনি নিজে সামলে সুস্থ হয়ে উঠেছিলেন। আর রনি, তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল যেন ভূত দেখেছে। আমার মা নিজেও এই ব্যাপারটায় খুব বিচলিত হয়েছিল। এমন ব্যাপার যে ঘটতে পারে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি, এখনো পারেন না। আর সত্যি বলতে কি, আমি নিজেও এখনো পারছি না। বারবার নিজেকে প্রশ্ন করছি, হে ঈশ্বর, এ কি হলো? এও কি সম্ভব? এমিলি কিছু বলতে যাবার আগেই যুবতী পরিচারিকাটি রূপোর ট্রেতে একটি ভাঁজ করা কাগজ এনে তার সামনে রাখল। কাগজটা তুলে নিল এমিলি, ভাঁজ খুলে দেখল কফি কেক তৈরি করার পদ্ধতি তাতে সবিস্তারে লেখা হয়েছে। কাগজখানা ভাঁজ করে হাত ব্যাগের ভেতর রেখে দিল সে। ভায়োলেটের কাছ থেকে বিদায় নিয়ে এমিলি সদর দরজার দিকে সবে পা বাড়িয়েছে, এমন সময় ভেতরের একটি ঘর থেকে নারী কণ্ঠে অসহ্য কাতরানির আওয়াজ ভেসে এলো তার কানে। হা ঈশ্বর, আমি যে আর সইতে পারছি না। এই দুর্ভাগ্যের অবসান কি আর ঘটবে না? কেন তবে তুমি আমায় বাঁচিয়ে রেখেছ প্রভু? এই যন্ত্রণার আওয়াজ যে মিসেস উইলেটের গলা থেকে ভেসে আসছে সে বিষয়ে এমিলির কোনো সন্দেহ রইল না। শেষ হল আগাথা ক্রিস্টির হ্যাজেল মোরে খুন এর 3য় পর্ব। পরবর্তী পর্ব নিয়ে ফিরব আগামী সপ্তাহে। ততদিন গল্পের ক্যারাভ্যান আপনার সঙ্গী হোক। নমস্কার।